প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, ডেইলি অবজারভারের সম্পাদক, আমাদের অনেক প্রিয় মানুষ ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা স্বেচ্ছায় ছিল না, গণমিছিল, সংঘর্ষ, নিহত 2, 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। দৈনিক সমকাল, গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2, গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক, আবু সাইদ হত্যা প্রসঙ্গ। দৈনিক ইত্তেফাক, গণমিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত, আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেয়নি। সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠক রবিবার, পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ। বাংলাদেশ প্রতিদিন, বিক্ষোভ সংঘর্ষে পুলিশ নিহত 2, জুলাইয়ের সহিংসতায় অন্তত 32 শিশু নিহত। মানব জমিনের শিরোনাম, হামলা, গুলি, সংঘাত, রণক্ষেত্র, হবিগঞ্জ, সংঘর্ষ, নিহত 1, গ্রেপ্তার 12,000 ছুঁই ছুঁই। একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে, ওবায়দুল কাদের বলেছেন। খবরের কাগজের শিরোনাম, গণমিছিল, বিক্ষোভ সংঘর্ষে নিহত 2, ডিবি হেফাজতে থেকে স্বেচ্ছায় ভিডিও স্টেটমেন্ট দেয়নি। আজ বিক্ষোভ, কাল থেকে অসহযোগ। দেশ রূপান্তর, দ্রোহের মিছিল, মৃত্যুর বিষাদ, ছাত্র শিবিরের যত সব নৃশংস কর্মকাণ্ড, মানবাধিকার নিয়ে চাপ সামলানোর চ্যালেঞ্জ। দৈনিক জনকণ্ঠ, ডিসেম্বরে উৎপাদন, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিফিলিং মেশিন প্রস্তুত, একটি মানুষও আর কোনো অজুহাতের সংঘাত চায় না, 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। আপনি শিরোনাম শুনলেন। গত কিছুদিন ধরেই যে দেশের অবস্থা চলছে, গণমিছিল, সংঘর্ষ, নিহত 2, মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, কি বলবেন? প্রথমেই দুঃখ প্রকাশ করতে হয় যে গত কয়েকদিন হতাহতের ঘটনা ছিল না, কিন্তু গতকাল হঠাৎ করে আবার 2 জন, একজন পুলিশ সহ 2 জন নিহত হয়েছেন। এবং গতকাল ছাত্র, শিক্ষক, জনতা, বিভিন্ন পেশার মানুষ সবাই মিলে ঢাকা সহ বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং প্রতিবাদ হয়েছে। আবার নতুন করে কর্মসূচির ঘোষণাও এসেছে। এখন মনে হচ্ছে যে আবার কিছুটা শান্তি ফিরে আসলেও, স্বস্তি ফিরে আসলো, শঙ্কা আবার আছে, আবার নতুন করে এটাকে আবার নতুন করে এই আন্দোলনের নামে অনিশ্চয়তা বা আন্দোলনের নামে বিভিন্ন হুমকি, সেগুলো আবার দেখা দিয়েছে। এখন প্রশ্ন হলো, নতুন করে কেন এই ক্ষোভ? যারা একসময় ছাত্র, শিক্ষার্থী, যারা কোটার সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন, সুপ্রিম কোর্টের রায় এবং পরবর্তীতে সরকারের যে গ্যাজেট নোটিফিকেশন ঘোষণার পর তাদের দাবি কিন্তু মোটামুটি পূরণ করা হয়েছে, মানে কোটা সংক্রান্ত বিষয় নিয়ে। এর সাথে তাদের কিছু দাবি ছিল, সেটির মধ্যে অন্যতম হলো যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সেটিরও কিন্তু একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে আন্তর্জাতিক যে তদন্ত সহযোগিতা সেটা নেওয়া যাবে। জাতিসংঘ থেকেও সেই ধরনের একটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিটি হত্যাকাণ্ডেরই সুষ্ঠু বিচার তিনি চাচ্ছেন। তাহলে যারা আন্দোলনকারী, তাদের আরেকটি মূল দাবি, সেটি পূরণ হয়েছে। কারণ তদন্ত তো একদিনে শেষ হবে না, তদন্ত সময় লাগবে এবং তদন্ত
সঠিক হয়েছে কিনা সেটা তদন্তের রিপোর্ট যখন আসবে তখন বোঝা যাবে। তৃতীয় তাদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনগুলো খুলে দিতে হবে এবং হলগুলো খুলে দিতে হবে এবং সেখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এখানে আমি মনে করি যে একটা বড় যে এখনো বাধা সেটি হলো বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষক তারা একটি আন্দোলনে আছেন। প্রত্যয় যে তাদের যে স্কিম, তাদের যে পেনশন স্কিম, সেটি নিয়ে তারা আন্দোলনে আছেন। ক্লাস বর্জন করেছেন, পরীক্ষা নিচ্ছেন না এবং সেখানে শুধু শিক্ষক নয়, কর্মচারীরাও আছে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। 1 জুলাই থেকে তারা কিন্তু এই আন্দোলনে ছিলেন। তো আমি মনে করি যে সরকারের ইমিডিয়েটলি উচিত হবে তাদের সাথে বৈঠক করে আলোচনা করে তাদের দাবির ব্যাপারে একটি যৌক্তিক সমাধান দিয়ে। পর্যায়ক্রমে বোধহয় কয়েকটা বৈঠক হয়েছে কিন্তু সমস্যার সমাধান তো এখনো ঘোষণা করা হয়নি। তারা বলেছেন, শিক্ষকরা বলেছেন, যাই আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরিপত্র যদি জারি না করা পর্যন্ত তাদের কর্মসূচি থাকবে। তাহলে প্রশ্ন হলো যে পরিপত্র কেন জারি করা যাচ্ছে না? আমি মনে করি অনতিবিলম্বে তাদের সাথে বৈঠক করে পরিপত্র জারি করে শিক্ষকরা যেন তাদের ক্লাসে ফিরে যেতে পারেন। শিক্ষকরা ক্লাসে ফিরে গেলে ছাত্ররাও যাবে এবং বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেই হলগুলো খুলে দিবেন। এবং সেখানে ছাত্রদের আরেকটা দাবি ছিল, সেই হলগুলোতে যে অতীতে দেখা গেছে যে বিশেষ ছাত্র সংগঠনগুলো সিট দেওয়া, সেটি আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হলে পরে তো হলগুলোতেও কিন্তু সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এখন প্রশ্ন হলো যে এর সাথে তাহলে কেন শিক্ষক, অভিভাবক, শিল্পী তারা জড়িত হচ্ছেন? এখানে আমি যেটা মনে করি যে এই ক্ষোভটা কেন হচ্ছে সেটা খুঁজে দেখতে হবে। আপনাকে কিছু আমি যদি মাঝখানে একটু ছোট্ট একটা প্রসঙ্গ তুলি, ক্ষোভের কথা যেহেতু আপনি বললেন, আমরা এই যে 6 সমন্বয়কের বিবৃতি প্রত্যাহারের যে বিষয়টি আমরা দেখলাম যে তাদেরকে বসিয়ে বলা হলো যে তারা বিবৃতি দিয়েছেন এবং প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু তারা আজকে দ্ব্যর্থহীনভাবে বলছেন যে আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা স্বেচ্ছায় ছিল না, বলপূর্বক আমাদেরকে সেই করা হলো। তাহলে এই যে ছোট ছোট ভুলগুলো করা হচ্ছে বা এক ধরনের ব্যত্যয় হচ্ছে, এইটাতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এখানে যে চেষ্টা হচ্ছে যে তাদেরকে, তারা এখন বলছেন যে জোর করে বল প্রয়োগ করে তাদের কাছ থেকে সেই বিবৃতি দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন যে ডিবির প্রধান ছিলেন হারুন সাহেব, তাকে বদলি করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে এবং পরের দিনই যে 6 জন সমন্বয়ক তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। একটা পরিবেশ কিন্তু সেখানে তৈরি হয়েছে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর এখন উচিত হবে যে এই কিছু কিছু জায়গায় যারা অতি কথন বলুন বা অতি উৎসাহী হয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করার পরিপ্রেক্ষিতে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সরকারের বিরুদ্ধে যা সেন্টিমেন্ট, সেটি আমি মনে করি যে তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমরা দেখলাম আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব তিনি একটি পাবলিকলি তিনি ক্ষমা চেয়েছেন। আমি জানি না এটি তিনি মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের অনুমতি নিয়ে করেছেন না এটা তার নিজের ব্যক্তিগত, যদি কারণ তিনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু অনেকটা সরকারের মধ্যে থেকেই সরকারের ভুলগুলোই তিনি স্বীকার করে নিচ্ছেন। হয়তো তিনি সেই জায়গার উদারতার জায়গাটা প্রকাশ করেছেন না, সেটা যদি তিনি ব্যক্তি হিসেবে করে থাকেন সেটা এক কথা, আর তিনি যদি সরকারের পক্ষ থেকে করে থাকেন তাহলে তো সরকার পক্ষ থেকে তিনি একা করতে পারেন না, এটা তো সরকার প্রধানের উপরে গিয়ে পড়ে। যাই হোক, সেটি ব্যাপারে সরকার প্রধান কি করবেন সেটা তো সরকার প্রধানের। তবে
এই অতিকথন বা এই ধরনের ভুলের বিষয়ে তো আরও অনেকে দায়ী, সরকারের ভিতরে তার থেকেও বড় মন্ত্রীরাও দায়ী আছেন। তারা কি করছেন? আজকে আমি মনে করি যে যেসব মন্ত্রী নিজের দলের নেতাকর্মীদের দ্বারা মানে বিরোধের মুখে পড়েন এবং ভুয়া ভুয়া বলে যে স্লোগান উঠেছে, তাদের ব্যাপারে তো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর উপরে এখনও কিন্তু মানুষের আস্থা আছে, এবং এই কোমলমতি ছাত্ররা তারা তার বিরুদ্ধে যে কথাগুলো বলছে, এই কথাগুলো বলছে কিন্তু এই ধরনের অতিকথনের পরিপ্রেক্ষিতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে তারা বলছেন। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী কারোর উপরে নির্ভরশীল নন, তিনি তার উপরে সবাই নির্ভরশীল। তাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে তার সরকারের ভাবমূর্তি, তার নিজের ভাবমূর্তি এবং দেশের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য জাতির পিতার কন্যা হিসাবে তিনি যেভাবে দেশকে এতদিন উন্নয়নের পথে, জনগণের কল্যাণের পথে টেনে নিয়ে এসেছেন, সেখানে তাকে শক্ত বা দৃঢ় কিছু সিদ্ধান্ত তাকে নিতে হবে। আমি জানি না যে এই প্রসঙ্গটা এইভাবে আমার বলা আদৌ ঠিক হবে কিনা, কিন্তু আমার একদম সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হলো যে মাননীয় প্রধানমন্ত্রী তো সর্বোচ্চ জায়গায়, এবং তার যে উদারতা সবকিছু মিলিয়ে এমন একটা জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে যে সন্তানরা আন্দোলন করছে, যারা বিশেষ করে যাদেরকে বলা হচ্ছে যে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে কি ডেকে নিয়ে তিনি একবার কথা বলার কি? আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রথম দিকে হয়তো তাকে কিছুটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে এই ক্ষোভগুলো হয়েছে এবং এতগুলো প্রাণ ঝরেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে বলেছেন তিনি কিন্তু এই যে প্রাণহানি হয়েছে তাতে তিনি দুঃখিত, সমবেদনা জানিয়েছেন, এবং তিনি হাসপাতালগুলোতে ছুটে গিয়েছেন যারা আহত তাদেরকে দেখতে, যারা ভিকটিম হয়েছেন তাদের পরিবারকে ডেকে এনে সমবেদনা দিচ্ছেন এবং কিছুটা ক্ষতিপূরণও দিচ্ছেন, এবং কিছু কিছু পদক্ষেপ তিনি কিন্তু নিচ্ছেন। প্রথম দিকে হয়তো তাকে যারা ঘিরে ধরে আছে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করে রেখেছিল যে সবই হয়তো কন্ট্রোলে আছে, কিন্তু যখন তিনি তার নিজের উপলব্ধি থেকে বুঝতে পারলেন যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তখন কিন্তু তিনি নিজে সেই ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য উদ্যোগ নিয়েছেন। তবে যারা এই পরিস্থিতি তৈরি করেছেন দলের ভিতরে, সরকারের ভিতরে, তাদেরকে কিন্তু আজকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, এবং তাদের বিরুদ্ধে আমি মনে করি যত তাড়াতাড়ি, যেমন ডিবি থেকে যখন হারুনকে সরিয়ে দেওয়া হলো তখন কিন্তু অনেকের মাঝে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছিল, এবং এই যে 6 জন দেখুন সরিয়ে না দেওয়া পর্যন্ত তারা কিন্তু বাড়িতে যেতে পারেনি, এবং আজকে তারা যে বিবৃতি তারা দিচ্ছে যে তাদের কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হলো, ডিবি তো পুলিশের একটি অঙ্গ মাত্র, তো পুলিশের অঙ্গের মধ্যে ডিবি এত উৎসাহী হয়ে তাদেরকে বাড়ি থেকে জোর করে তুলে এনে তাদেরকে জোর বলপূর্বক কেন তাদেরকে বিবৃতি দিতে হবে? আর যদি তারা তাদের আলোচনার মধ্য দিয়ে তারা যদি কনভিন্স করতে পারতো যে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া, তাহলে তো একটা সমঝোতার জায়গা। হ্যাঁ, এবং ডিবিতে না দিয়ে তারা প্রেস ক্লাবে দিতে পারতেন, তারা ডিআরইউতে দিতে পারতেন, সেখানে নিয়ে গিয়ে এটা গ্রহণযোগ্য হতো সকলের কাছে। আবার যে ছবিটি তিনি দিয়েছেন, খাওয়ার ছবি, যেটি আমি মনে করি হাইকোর্ট একটা সাহসী কমেন্ট দিয়েছেন। এই ধরনের শীর্ষ পর্যায় থেকে যে ধরনের তারা বলেছেন জাতির সাথে মশকরা, আমি মনে করি সেটি অত্যন্ত যথার্থ এবং সময়োচিত হয়েছে। তবে যিনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন তাকে বদলি করা হয়েছে, কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়নি। মানে অনেকে যেটা বলছেন যে এক টেবিল থেকে আরেক টেবিলে, হ্যাঁ, তো তাকে শাস্তি দিন। যিনি ক্রাইম করেছেন তাকে তো শাস্তি দিতে হবে। বদলিটা তো নিশ্চয়ই উচ্চ পর্যায়ে, শীর্ষ পর্যায়ে উপলব্ধি করেছেন এটি সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে, তিনি আইন ভঙ্গ করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। তো আজকে যদি তাই হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থা তো নিতে হবে। আর পাশাপাশি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেটি বললেন যে এই কোটা আন্দোলনের সাথে যারা সমন্বয়কারী আছে
এরা আমাদের সন্তানের মতো। তাদেরকে ডেকে নিয়ে যদি কথা বলেন, আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা মানুষকে টেনে নেওয়ার একটা অদ্ভুত একটা সেই তার আন্তরিকতা আছে। আমরা এর আগে দেখেছি যখনই যেখানে মানুষ ভুক্তভোগী হয়েছে তাদেরকে বুকে নিয়ে নিয়েছেন। এদেরকে যখন নেওয়া হবে এবং তাদের দাবি কিন্তু অনেকটাই পূরণ করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন তারা আশ্বাস পাবে, আমি মনে করি যে এই আন্দোলন সমন্বয়কারীরা তখন আর কোনো অন্যের দ্বারা প্ররোচিত হয়ে, বিভ্রান্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে এই ধরনের প্রোগ্রামে আর যাবেন না। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, সেটি হলো যারা আজকে আমাদের শিক্ষক, অভিভাবক, শিল্পী যারা নেমেছেন, নিশ্চয়ই তাদের মধ্যেও কিছু ক্ষোভ আছে। তো তারা যে দাবিগুলো তুলছেন, সরকার পতনের দাবি তুলেছেন, এনাদের তো মানে সুশীল সমাজ কিন্তু সরকারের পতনের দাবি তুলতে পারেন না, তারা সরকারের সংস্কারের কথা বলতে পারেন। আমার মনে হয় তারা বলতে পারেন আইনের শাসন, তারা বলতে পারেন মানবাধিকার, তারা বলতে পারেন এই হত্যাকাণ্ডের বিচার, তারা বলতে পারেন পুলিশের মধ্যে সংস্কার, অর্থাৎ এইগুলো দাবি। সরকার পতনের দাবি, সরকারের পদত্যাগের দাবি তো করবেন রাজনৈতিক দল, যারা রাজনীতি করেন, ক্ষমতায় যেতে চান তাদের। তো আমি মনে করি যে এই যারা নেমেছেন তারাও কিন্তু এদেশকে ভালোবাসেন, তারা শিক্ষক, তারা শিল্পী, তারা কিন্তু তাদেরকে বুঝতে হবে যে তাদের এই সেন্টিমেন্টের পুঁজি করে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তারা কিন্তু আবার নতুন করে সুযোগ পাবে। গতকাল আমরা তাই দেখলাম, কারণ তারা যখন নেমেছেন ওই অজুহাতে কিন্তু দেখা গেল আপনার হবিগঞ্জে ঘটনা ঘটেছে, ঢাকায় বিভিন্ন জায়গাতে ঘটনা ঘটেছে এবং একজন পুলিশ সহ একজন মারাও গিয়েছে। আমি মনে করি যে যারা নেমেছেন তারা দেশের অত্যন্ত সচেতন নাগরিক এবং তাদের সরকারের এবং রাজনীতির এবং রাষ্ট্রের কোনো জায়গাতে যদি কোনো ভুল থাকে সেটি তুলে ধরার দায়িত্ব তাদের আছে। এবং তবে তাদের এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে যেন অন্য কোনো শক্তি যেন অরাজকতা আবার নতুন করে তৈরি না করতে পারে। যেমনিভাবে আমরা দেখেছিলাম যে এই কোটা সংস্কার আন্দোলনের নামে তাদের ভিতরে অনুপ্রবেশ করেছিল দুষ্কৃতিকারীরা রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য, এবং তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে, সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। আমি মনে করি যে আগামী দিনগুলোতে সবাইকেই ধৈর্য ধরতে হবে, সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং সরকারকে আরো বেশি দায়িত্বশীল হয়ে বুঝতে হবে যে কোথায় কোথায় আপনার ক্ষোভ সৃষ্টি আছে, অনেক ধন্যবাদ, নিরসন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো আমাদের প্রিয় অতিথির কাছে শুনলাম, দেশের জন্য এই মুহূর্তে একটা ঐক্যবদ্ধ সমঝোতাটা জরুরি। দেশ আগে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।